এখন কেমন লাগছে মিস্টার ননি মেহতা? আমাকে খুব অপমান করেছিলে, তাই না? এবার দেখো, তুমি আজ এই হিংস্র বাঘের থেকে বাঁচতে পারবে না। আজকে তুমি এখানেই শেষ হবে। খুব শখ ছিল না বেলাকে পাওয়ার? এবার বুঝো কেমন মজা লাগে। দিশা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে মনে মনে শয়তানি হাসি হেসে বলে ওঠে। দিশা সাজের পেছন থেকে এসে ওইখানে বিনোদন দেখতে নিজের চোখ বেলার অপমান আর মৃত্যু দেখতে, কিন্তু অপমানটা দেখা হলো না, কিন্তু বিষ তো ভরে গিয়েছে সাজের মনে। এইটাই বা কম কি? এখানে তোমার শেষ বেলা রয়েছে, আর ওদিকে একজন পুড়ে ছাই হচ্ছে। বলেছিলাম না তোকে পুড়িয়ে মারার কথা? দেখ, কথা রেখেছি। আমি কখনো আমার কথার খেলাপ করি না। আমি যা বলি তা করে দেখাই। তোকে মারার মাজাটা আমি কি করে ছাড়ি বল? তোর জন্য আমি সাজকে পেয়েও হারিয়েছি, আবারও তুই সাজের জীবনে ফিরে এসেছিস, তাও একেবারে বিয়ে করে নিয়েছিস। তোর জন্য আমার ভাইকে হারাতে হয়েছে, শুধুমাত্র তোর জন্য। আমি আমার ভাইয়ের কোনো খবর জানি না, সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না। তোকে কি করে বাঁচিয়ে রাখি বল? আজই তোর দিন শেষ। এখন তুই পুরে ছাই হয়ে যাবি, আর তারপরে সাজ সারা জীবনের জন্য আমার। দিশা মনে মনে হেসে বলে ওঠে। সাজ রনিকে মেঝেতে ফেলে মারতে থাকে। চারদিকে লোক দাঁড়িয়ে আছে, জায়গাটায় পুরো ভিড় জমে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখে যাচ্ছে, কেউ কাছে আসছে না। বেদ, ওম, নিশান ছুটে এসে সাজের কাছে। তারা এতক্ষণ থেকে বেলাকে খুঁজছিল, কিন্তু হঠাৎ সাজকে দেখতে পেয়ে তারা কাছেই আসছিল, কিন্তু তারপরই দেখে রনির সাথে মারপিট লেগে গেছে। ওরা এসেও ছাড়াতে পারছে না। জিস, বেলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশান অসহায় হয়ে বলে ওঠে সাজকে। নিশানের কথা শেষ হতে না হতেই সাজের হাত থেমে গেছে। ঘুরে অবাক হয়ে তাকিয়ে দেখে নিশানের দিকে। নিশান এতক্ষণের কথাগুলো বলে তারা কোথাও খুঁজে পায় না সেটা। সাজ কোনো কথা না বলে অডিটোরিয়াম রুমের দিকে ছুটে যায়। পরপর সব রুমগুলোতে খুঁজতে থাকে আর বেলার নাম নিয়ে চিৎকার করে ডাকতে থাকে। এদিকে সাজের সাথে বাকিরাও ছুট লাগায়। সাজ পাগলের মতো ওই রুমে সব রুমে খুঁজতে থাকে। অডিটোরিয়াম রুম পেরিয়ে অপোজিট সাইডে ঢুকে যায়। তারপর পর রুমগুলো চেক করতে থাকে। শেষের রুমের সামনে গিয়ে দেখে তালা বন্ধ হয়ে পড়ে আছে। সাজ ফিরে আসতে নিয়ে ও কি মনে করে আবার ফিরে যায় রুমের সামনে। ধাক্কা দিতে থাকে রুমের দরজায়। লাথি মেরে জোরে দরজা খুলে ভেঙে পড়ে। সাথে সাথে একটা আগুনের হাউল বেরিয়ে আসে, চারিদিক থেকে ধোঁয়া ভরে যায়। সাজ একপাশ হয়ে দাঁড়িয়ে থাকে। ধোঁয়া কমে যেতেই সাজ ঘুরে এসে দরজার সামনে দাঁড়ায়। সাথে সাথে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, যেন পুরো আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে। বেলা। সাথে সাথে এক চিৎকার করে ডেকে উঠে হাঁটু মুড়ে বসে পড়ে সাজ। তার পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেছে। হসপিটালে সাজ চেয়ারে হেলান দিয়ে বসে আছে। চোখ মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে, পুরোই বিধ্বস্ত লাগছে ওকে। জামা কাপড় পুরো বিবর্ণ হয়ে গেছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ ফুটে আছে। চোখ বন্ধ করে মাথা উপরের দিকে করে বসে আছে ও। পাশে সারা বসে আছে, আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। সবার চোখ এখন শুধুমাত্র সামনে থাকা অপারেশন থিয়েটারের দিকে, যেখানে এখন বেলা মৃত্যুর সাথে লড়াই করছে। বেলার অবস্থা ক্রিটিক্যাল হয়ে আছে। হাত আর পায়ের দিকে অনেকখানি অংশ পুড়ে গেছে। পুরো শরীরে ছাপ ছাপ রক্ত ছিল যখন তারা বেলাকে নিয়ে এখানে আসে। সাজের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তারা বাইরে বসে আছে 1 ঘন্টা হবে প্রায়, কিন্তু কোনো খবরই নেই। সাজ মাথা তুলে একবার সামনের দিকে তাকিয়ে নিয়ে 2 হাতে মাথা চেপে ধরে বসে আছে। ওম, বেদ বারবার পায়চারি করছে এ মাথা থেকে ও মাথা। সারা, জাকিয়া, শান্তা সবাই চিন্তিত হয়ে বসে আছে। নিশান দাঁড়িয়ে আছে, নিশানের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে রুহি। আর একপাশে আকাশ, শারিফ দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। বেলা, কি হচ্ছে? কোথায় আছে বেলা?
আলিয়া চিৎকার করে ডাকতে ডাকতে ছুটে আসে তাদের দিকে। এখানে বস দিয়া, বেলা ভিতরে। বেদ আলিয়াকে ধরে বসিয়ে দেয়। ঠিক আছে, ও কি করে হলো এমন? হ্যাঁ, কিছু হয়নি তোর? এমনি তোর আগুনে ভয় পায়। চিন্তা আর উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে যায় আলিয়া। সব ঠিক হয়ে যাবে দিয়া, তুই একটু শান্ত হয়ে বস। শান্তা আলিয়াকে জড়িয়ে নিয়ে বলে ওঠে। ওদের কথার মাঝে ডাক্তার বেরিয়ে আসে। সাথে সাথে সাঁঝ উঠে দাঁড়িয়ে ছুটে যায় সেদিকে, বাকিরাও যায়। ডক্টর বেলা। সাঁঝ বলে ওঠে, বলুন না, ও কেমন আছে? ঠিক আছে তো? আলিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে, আরে আপনি চুপ করে বসে আছেন কেন, বলুন না। সারা বলে ওঠে, দেখুন মিসেস বেলা এখন আউট অফ ডেঞ্জার, তবে যতক্ষণ না পর্যন্ত ওনার জ্ঞান ফিরছে কিছু বলতে পারছি না। ওনার হাত ও পায়ের দিকে অনেকখানি পুড়ে গেছে, সাথে মাথায় কোনো কিছুতে চোট পেয়েছে। ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আর আধা ঘন্টার মতো উনি আগুনের মধ্যে আটকে ছিলেন, তাই এর জন্য ওনার শরীরের মধ্যে ধোঁয়া চলে গেছে, ফুসফুসের মধ্যেও অনেক, তো তার জন্য শর্টনেস ব্রেন হতে পারে। আর তাছাড়া মনে হয় ওনার আগুন ফেভারিয়া বা এরকম কিছু ছিল, যার জন্য ট্রামাটাইজ হয়ে আছে, তাই যতক্ষণ না জ্ঞান ফিরছে কিছু বলা যাচ্ছে না। বলে ওঠে ডক্টর। ওকে দেখতে পারি? সাঁঝ অসহায় হয়ে বলে ওঠে, একটু পরে ওনাকে আইসিইউতে শিফট করা হবে। ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত অবজারভেশনে রাখতে হবে, একটু পরে দেখা করতে পারবেন। বলেই ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর সাঁঝ গুটি গুটি পায়ে কেবিনে ঢোকে। সামনে তাকাতে দেখে বেলা নিষ্প্রাণভাবে বেডে শুয়ে আছে, স্যালাইন চলছে, আর তার সাথে রক্ত দেয়া হচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক পরানো, মাথায় ব্যান্ডেজ করা, পায়ে হাতেও ব্যান্ডেজ করা, পুরো মুখ ফ্যাকাশে হয়ে আছে, ঠোঁটগুলো শুকিয়ে রয়েছে। সাঁঝ আস্তে আস্তে গিয়ে বেলার পাশে বসে পড়ে। খুব সাবধানে বেলার একটা হাত নিজের মুঠিতে ভরে নিয়ে নিজের মুখের কাছে লাগিয়ে নেয়। চুপচাপ এক দৃষ্টিতে বেলার মুখের দিকে তাকিয়ে আছে। বেলাকে এইভাবে দেখে সাঁঝের বুকের মধ্যে রক্তপাত শুরু হয়ে গেছে। চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, চোখের কোণে পানি ছলছল করছে সাঁঝের। ক্রমাগত বেলার হাতে নিজের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। সাঁঝ চোখ বন্ধ করতে কিছুক্ষণ আগের ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। কিছুক্ষণ আগেই সাঁঝ দরজায় লাথি মেরে দিয়ে দরজা ভেঙে ফেলে। সামনে তাকাতে সাঁঝের হার্টবিট থেমে যায়। মেঝেতে পড়ে আছে বেলা, চারিদিকে আগুন আর ধোঁয়ায় ভরে আছে, তার মাঝে পড়ে আছে বেলা। হাত পায়ের দিকে পুরো ঝলসে গেছে, শরীরে ছাপ ছাপ রক্ত ফুটে আছে। সাঁঝ তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় আগুন কাটিয়ে। মেঝেতে বসে বেলার মাথা নিচের কোলে তুলে নেয়। মাথার থেকে রক্ত পড়ছে, মুখের এক সাইডেও রক্ত লেগে আছে। হাত আর পায়ের দিকে তাকাতেই সাঁঝের দম আটকে আসে। ততক্ষণে বাকিরাও চলে আসে ভেতরে। সাঁঝ বেলার মাথা নাড়িয়ে ডাকতে থাকে, কিন্তু বেলার কোনো সাড়া পাওয়া যায় না। বেলাকে নিজের বুকের সাথে লাগিয়ে চেপে ধরে সাঁঝ। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে কয়েক বিন্দু। বেলা, এই চোখ খুলে দেখো, আমি আছি তোমার সাথে। বেলা। সাঁঝ চিৎকার করে ডেকে ওঠে। সাঁঝ নিজের কোট খুলে বেলার গায়ে জড়িয়ে বেলাকে কোলে নিয়েই ছুটে বেরিয়ে যায়, সাথে বাকিরাও। গাড়িতে বসিয়ে হসপিটালের দিকে ছুটে যায়। তার এখন কোনো দিকে হুঁশ নেই। সে কে, কি তার পরিচয় সবকিছু ভুলে গিয়ে ছুটতে থাকে সাঁঝ। হসপিটালে পৌঁছেও বেলাকে কোলে নিয়েই ভেতরে ঢুকে যায়। চিৎকার করে ডাক্তার নার্সকে ডাকতে থাকে। বাকিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেছে সাঁঝের উৎকণ্ঠা আর তার অসহায়তা। সাঁঝকে পাগলের মতো আচরণ করতে। যে সাঁঝ সবসময় পরিপাটি আর অ্যারোগেন্ট ভাবের জন্য পরিচিত, সেই সাঁঝ এখন পুরো অসহায় হয়ে আছে। এইসব ভাবতে ভাবতে সাঁঝের চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে। সাঁঝ বেলার মুখের দিকে তাকিয়ে হাত উঠিয়ে বেলার মুখে স্লাইড করতে থাকে। সাঁঝ বেলার মুখের ওপর ঝুঁকে বেলার কপালে ব্যান্ডেজের ওপরে চুমু খায়, তারপর দু চোখের পাতায়। বেলার শুকনো ঠোঁটের ওপর হাত বুলিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় বেলার শুকনো ঠোঁটে। শুষে নেয় কিছুক্ষণ বেলার শুকনো ঠোঁট। বেলার মুখে গড়িয়ে পড়ে কয়েক বিন্দু তরল। তারপরেই হুট করে বেরিয়ে যায় সাঁঝ বেলার রুম থেকে।
তোমার সাহস কি করে হলো এই কাজটা করার? হ্যাঁ, তোমাকে বলেছিলাম আমি বেলার থেকে দূরে থাকতে, তাহলে সাহস কি করে হলো? রনি চিৎকার করে ওঠে। দিশার গলা চেপে ধরে দেয়ালের সাথে আটকে ধরে রনি। তার মুখের জিওগ্রাফি পুরো পাল্টে দিয়েছে সাজ। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, নাক ফুলে আছে, কপালে রক্তের ছাপ লেগে আছে। তবুও সে দিশার উপর খ্যাপা হয়ে আছে। সে জানতো এই কাজটা দিশা ছাড়া আর কারোর হতে পারে না। তোমাকে আমি শুধু বলেছিলাম আমাদের দুজনের ক্লোজ ছবি আর ভিডিও পাঠাতে, আর তুমি কি করলে? বেলা যদি কিছু হয়ে যায় না, তাহলে আমি তোমাকে বাঁচতে দেব না, আর তোর সাথে ওই সাজকেও মেরে ফেলবো। তুমি এখনো আমাকে চেনো না। হুঙ্কার ছেড়ে বলে ওঠে রনি। তুমি ওকে আগুনের মাঝে ছেড়ে দিয়েছো। তুমি জানতে ও আগুন ভয় পায়, তারপরও তুমি ওকে মেরে ফেলার প্ল্যান করছো। তোমাকে তো আমি ছাড়বো না, বলে ওঠে রনি। দিশাকে টান মেরে মেঝেতে ফেলে দেয়। পাশে থাকা টেবিল থেকে ছুরি তুলে নিয়ে দিশার হাতে আর পায়ে চালাতে থাকে, আর তার সাথে সাথে দিশা চিৎকার দিতে থাকে। দিশার এই চিৎকার শুনে রনি ঘর কাঁপিয়ে হাসতে থাকে। কাটার উপর লবণ ছড়িয়ে দেয় রনি। এটা শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য। বেলার গায়ে হাত দিলে কি হয়? এর আগেরবারও তুমি একই ভুল করেছিলে, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু আজ তুমি সব হাত পার করে দিয়েছো। তাই তোমাকে এটা বোঝানোর জন্য ছিল, বেলা যদি কিছু হয়ে যায় তাহলে এটা তোমার গলায় চালিয়ে দেব। বলেই রনি রুম থেকে বেরিয়ে যায়। এদিকে মেঝেতে পড়ে চিৎকার করছে দিশা। কাটার উপর লবণ ছড়িয়ে দিয়েছে, তাই অসহ্য জ্বলছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, আর তার সাথে এবারে মুখে ফুটে আছে হিংস্রতার ছায়া। দুবার আমার হাত থেকে তুই বেঁচে গেছিস, আর নয়, এবারে আমি তোকে নিজে হাতে শেষ করব। তোর জন্য আজ আমার গায়ে এই নিশান হয়েছে, এই জন্য তো তোকে এর হিসাব জোগাতে হবে। আসছি আমি। দিশা দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে ওঠে, স্যার, এই যে ফুটেজগুলো, এখানে ইউনিভার্সিটির সব ফুটেজগুলো আছে। আকাশ তার হাতের ট্যাবটা সাজের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে। সাজ আকাশের হাত থেকে ট্যাব নিয়ে ফুটেজগুলো চেক করছে, আর তার সাথেই চোখ মুখে হিংস্র হয়ে যাচ্ছে তার। এরপর কি আমি তোমাকে বলে দেব কি করতে হবে? সাজ দাঁতের দাঁত চেপে বলে ওঠে আকাশকে, না স্যার, আমি অলরেডি সব ব্যবস্থা করে ফেলেছি, লোক লাগিয়ে দিয়েছি। রাতের মধ্যে ওদের সবাইকে ধরে ফেলবে। আকাশ বলে ওঠে, স্যার, বলছিলাম যে আপনি একটু জুস অন্তত খেয়ে নিন, সে সকাল থেকে না খেয়েছেন। সাজ কোনো কথা না বলে ট্যাবটা আকাশের হাতে ফেরত দিয়ে দেয়। উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে বেলার কেবিনে ঢুকে যায়। দুপুর থেকে সন্ধে গড়িয়ে রাতের কবলে ঢলে পড়েছে, অথচ বেলার কোনো সাড়া নেই। সাজ গিয়ে বেলার পাশে বসে পড়ে। এই যে, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? দেখো, আমি এখনো কিছু খাইনি। কষ্ট হচ্ছে তো আমার। কথা বলবে না আমার সাথে? তুমি তোমার জিন্দেগির সাথে কথা বলবে না? রাগ দেখাবে না? দেখো, আমি আর তোমার সাথে ঝগড়া করব না, তোমার উপর রাগও দেখাবো না। তোমাকে অনেক অনেক ভালোবাসা দেব। চোখ খোলো না সোনা, আমার দম আটকে আসছে যে। তোমাকে এই অবস্থায় দেখে আমি সহ্য করতে পারছি না। তোমাকে আমার অনেক কথা বলার আছে জান, ওঠো না প্লিজ। বেলার হাত তার কপালে ঠেকিয়ে বলে ওঠে সাজ। সাজের চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে বেলার উপর। সাজ বেলার পাশে বসে পাশ থেকে উঠে কাচের দেয়ালের দিকে চলে যায়। আলতো হাতে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয় সাজ। সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দূরের রাস্তায় চলমান গাড়ি ঘোড়া দেখতে থাকে। সে এই অবস্থাতে বেলাকে কিছুতেই সহ্য করতে পারছে না। কিছুক্ষণ পর গোঙানোর শব্দ পায় সাজ। তারপরেই কিছু পড়ে যাওয়ার সাথে আগুন আগুন বলে চিৎকার। সাজ তার ধ্যানে মগ্ন ছিল, তাই প্রথমে কিছু বুঝতে পারেনি। শেষের দিকে কিছু পড়ে যাওয়ার আওয়াজের জন্য পিছনে ঘুরে দেখে বেলা হাত পা নাড়িয়ে পাশে থাকা গ্লাস ফেলে দিয়েছে, সাথে হাত পা নাড়িয়ে চিৎকার করছে আগুন আগুন বলে। বেলার এই অবস্থা দেখে সাজ তাড়াতাড়ি বেলার কাছে ছুটে যায়।
বেলাকে টেনে নিজের বুকের মাঝে জড়িয়ে নেয় সাঁঝ। হুশ, জান দেখো আমি কোথায় আগুন, দেখো কিছু নেই, শান্ত হয়ে যাও সোনা, সব ঠিক আছে। সাঁঝ উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, আগুন, মা বাবা, বাবা, আগুন, আগুন, সাজ। বলেই বেলা চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে। বেলা ছটফট করার জন্য হাত থেকে রক্ত পড়ছে। সাজ কিছুতেই পারছে না বেলাকে শান্ত করতে। সাজ কোনো উপায় না পেয়ে বেলাকে চেপে ধরে দু হাতে মুখ উঁচু করে বেলার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। বেলা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। সাঁঝের ওপর জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে ডক্টরও চলে আসে। সাঁঝ বেলাকে নিজের বুকের থেকে সরিয়ে শুইয়ে দেয়। বেলার দিকে তাকিয়ে থেকে বেরিয়ে যায়, কিন্তু হাত আটকে যায়। পেছনে মুড়ে দেখে বেলা তার হাত মুঠো করে ধরে রেখেছে। সাঁঝ আবারও আস্তে আস্তে বেলার পাশে চলে আসে। মিস্টার রওশন, উনি এখন ট্রামার মধ্যে আছেন। এর আগে মনে হয় কোনো বড় ধরনের শক পেয়েছিলেন, আর আজকের জন্য ব্যাপারটা আরও বেশি ওনার মাথায় জেগে বসেছে। এখন উনি বিপদমুক্ত, তবে ওনাকে ভালো করে সাইকিয়াট্রিস্টে দেখিয়ে নেবেন। ওনাকে এখন ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। আশা করি এরপর উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। বলেই ডক্টর বেরিয়ে যায়। এদিকে সাঁঝ বেলার হাত ধরে বসে থাকে কিছুক্ষণ। বেলার মুখের দিকে তাকিয়ে থেকে উঠে বেলার পাশে শুয়ে পড়ে। বেলাকে নিজের বুকের ওপর টেনে নেয়, জড়িয়ে রাখে নিজের বুকের সাথে শক্ত করে। চোখের কোণ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে সাঁঝের। সাঁঝ মাথা উঁচু করে বেলার মাথায় চুমু খায়। বেলা সাঁঝের বুকের কাছে শার্টটা কামচে ধরে। সাঁঝ মাথা নামিয়ে বেলার ঘাড়ে মুখ গুজে দেয়। চোখ বন্ধ করে বেলাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। অন্ধকার আলো আবছায়া রুমের মধ্যে থেকে বিকট বিকট চিৎকার ভেসে আসছে, আর তার জন্য দম আটকে আসছে। শরীরে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। এমন ভয়ঙ্কর শব্দের জন্য জান পাখি খাঁচা ছেড়ে পালানোর উপায়। রুমের বাইরে দাঁড়ানো গার্ডগুলো ভয়ে জড়সড় হয়ে আছে। ভিতরে আওয়াজ কানে আসতেই তারাও কেঁপে কেঁপে উঠছে যেন। রুমের মধ্যে একটা বাল্ব জ্বলছে, যার জন্য একটা গা ছমছমে ভাব হয়ে আছে। রুমের মধ্যে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। মেঝেই একটা ছোট্ট বক্স রাখা আছে। ঠিক বক্স নয়, দেখতে ছোটখাটো চৌবাচ্চা টাইপ। তার মধ্যে থেকে ধোঁয়া উঠছে। ভালো করে দেখলে বোঝা যায় গরম পানি ফুটানো আছে ওর মধ্যে। পাশের বড় টেবিলে পিচমোড়া করে দুজন বাঁধা অবস্থায় পড়ে আছে। পিঠের ওপর পুরো কালশিটের দাগ বসে গেছে জায়গায় জায়গায়, ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তার উপর লবণ ও চিলি পাউডার ছড়ানো হচ্ছে। সাঁঝ হাতে একটা গ্লাভস পরে দুজনের পিঠে ভালো করে মেল্ট করতে থাকে, আর তার সাথে গগন বিদারী চিৎকারে ভরে যায় রুমের মধ্যে। সাঁঝ চোখ মুখ দেখে এখন কোনো মানুষ বলে মনে হচ্ছে না। চোখে মুখে ফুটে আছে হিংস্র রূঢ়তা, জানলেবা চাহনি। মনে হচ্ছে চোখ দিয়েই যেন গিলে খাবে। চোখ পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি রক্ত গড়িয়ে পড়বে। কপালের রগগুলো ফুলে আছে। এই রূপ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, অন্তরাত্মা কেঁপে উঠবে। চোখে মুখে ফুটে আছে এখন হিংস্র জানোয়ারের মতো জানলেবা দৃষ্টি। পাশে থাকা ফুটন্ত গরম জলে প্রথমে একজনকে ফেলে দেয় সাঁঝ। সাথে সাথে চিৎকার ভেসে আসে। সাঁঝ যেন এক পৈশাচিক আনন্দ পায় এই অবস্থা দেখে। গরম পানিতে ফেলার পর দেখতে আরো বিভৎস হয়ে গেছে। দেখলেই ভয় পেয়ে যাবে যে কেউ। পরের জনকে একইভাবে গরম পানিতে ফেলে দেওয়া হয়। এইবার সাঁঝ ওদের দুজনকে টর্চার টেবিলে ফেলে দিয়ে সারা শরীরে ছুরি দিয়ে খেলতে থাকে। এবার যেন সাঁঝ একটু আনন্দ পায়, একটু শান্তি পায়। খড় কাঁপিয়ে হেসে ওঠে সাঁঝ, আর তারপর মুখটা করুণ বানিয়ে ফেলে। তার চোখের সামনে সকালের আগুনের মধ্যে আটকে পড়া বেলার দৃশ্য মাথায় চলে আসে। আমার জানের দিকে যে হাত বাড়াবে তাদের অবস্থাও ঠিক এই রকম হবে। এর থেকেও কঠিন শাস্তি যা কেউ কল্পনাও করতে পারবে না। এই সাজের বেলার দিকে হাত বাড়িয়েছে, ফল তো ভোগ করতে হবে। এখন আস্তে আস্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকো। তোদের জন্য আজ আমার বেলা হসপিটালের বিছানায় পড়ে আছে, তাই তোদেরকে আমি এই নরক যন্ত্রণা দিলাম। একটু একটু করে দগ্ধ রক্ত শূন্য হয়ে মরতে থাক। দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বেরিয়ে যায় সাঁঝ।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।